কৃষি আমাদের চেতনার উৎস, সংস্কৃতির শেকড়। কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি, উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক। কৃষি দিবানিশি। মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি। শয়নে স্বপনে ভাবনায় চিন্তায় হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি। কৃষি দিবানিশি, কৃষি দিবানিশি। চিরসবুজ, শান্ত আর নিভৃত বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে নীরবে ঘটে চলেছে এক বিরাট বিপ্লব। এ বিপ্লব ফলনের, এ জাগরণ শস্য বৈচিত্র্যের। পল্লীর বিজনে আর সীমাবদ্ধ নেই কৃষি। কৃষি এখন গ্রাম, বন্দর, নগর, জাতিরাষ্ট্রের সীমানা ডিগিয়ে বিশ্বায়নের পথে। পৃথিবীর উষ্ণতায় বদলে যাচ্ছে কৃষির মৌসুম, কমছে জমির উর্বরতা, তাগিদ বাড়ছে বীজ বৈচিত্র্যের আর জৈব কৃষির মতো নতুন উদ্ভাবনের। কৃষিপণ্য বিপণন, সংরক্ষণ ও উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনায়। তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ আগ্রহ নিয়ে এই নীরব বিপ্লবকে দিতে হবে নতুন গতিবেগ। দিন বদলের নূতন অভিযাত্রায় কৃষি ও কৃষককে করে নিতে হবে প্রেরণার উৎস, চেতনায়, মননে সারা দিবানিশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? আমি শাইখ সিরাজ আপনাদের সবাইকে কৃষি দিবানিশি অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। কৃষি দিবানিশি। নদী তীরের বালি বলে কথা, ধুধু বালি রাশি, এটি চরের বৈশিষ্ট্য। একেবারে বালিয়াড়িতে ফসল আবাদ ছিল অসম্ভব ব্যাপার। এই অসম্ভবই সম্ভবে পরিণত হয়েছে এই তিস্তা চরে। চরের বিস্তীর্ণ সবুজ দেখে বোঝারই উপায় নেই যে এটি কয়েক বছর আগেও ছিল একেবারে সাদা বালিয়াড়ি। এখানকার হতদরিদ্র জনগোষ্ঠী বিশেষ পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করে ফিরিয়েছে তাদের ভাগ্য। 2004 সালের দিকে গাইবান্ধা জেলার তিস্তাচরে শুরু হয় এ চাষ। বর্তমানে ছড়িয়ে পড়েছে রংপুর, লালমনিরহাট, নীলফামারী জেলাতেও। 4 জেলায় 1412 একর চরের বালিতে 613 জন ভূমিহীন ও ছিন্নমূল কৃষক যুক্ত হয়েছে বালিতে সবজি চাষে। দর্শক, বলে রাখি, যেসব চরে বালির গঠন মিহি প্রকৃতির অথবা যে সকল স্থানে মাটির স্তরের উপরে বন্যার কারণে 1 মিটার বা কম উচ্চতায় বালির স্তর পড়ে, অর্থাৎ পিটের নিচে সহজেই মাটি পাওয়া যায়, সে সকল স্থানে গর্ত পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করা যেতে পারে। অনেক জায়গাতেই শুরু হয়েছে এই পদ্ধতির ব্যবহার। কৃষকদের কাছেও পদ্ধতিটি খুব কঠিন নয়। এই পদ্ধতি বাস্তবায়ন ও সম্প্রসারণের কাজ করছে উন্নয়ন সংগঠন প্র্যাকটিক্যাল অ্যাকশন। এর সমন্বয়ক নির্মল চন্দ্র ব্যাপারী ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন এই পদ্ধতি সম্পর্কে। এখন যে কোনো চরে গেলে পরে যে কাজটা প্রথম করতে হবে, 1.5 থেকে 2 ফিট গভীরতায় এবং 1 মিটার ডায়া এরকম বালুর অবশ্য মোটা চিকনের উপর নির্ভর করে। যে বালু যদি খুব মোটা হয় তখন ওই গর্তের মুখটা একটু বেশি বড় করতে হয়। আগের কোনো বছরে কোনো পলির লেয়ার, তাহলে ওখানেই জাস্ট 10 থেকে 15 কেজি গোবর মিলিয়া এবং কিছু 50 গ্রাম টিএসপি দেই এবং 100 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম পটাশ সার আমরা ওটাকে বেসাল হিসেবে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 দিন রেখে দিই। এরপর আমরা প্রথম ওখানে 4টা করে বীজ দিয়ে দিই। বীজটা ওখানে গজানোর পরে ওখান থেকে হয়তো 4টা অথবা 3টা গাছ রাখি। রেখে ওই গাছটা যখন আস্তে আস্তে গর্তের উপরে উঠে আসে, তারপরে একটা পর্যায়ে
ওই উঠে আসা পর্যন্ত প্রথম অল্প অল্প করে পানি দিতে হয়, কোনো অবস্থাতে সরাসরি কোনো পানি দেওয়া যায় না। যেহেতু আমরা জানি মিষ্টি কুমড়ায় আসলে বেসিক যে বিষয়টা সেটা হলো যে এটা মিরাকল কিছু না, কারণ গাছের যে খাদ্য উপাদান লাগে যেটা মেইন জমিতে সহজে উর্বর মাটিতে পাওয়া যায়, এখানে যেহেতু বালুর মধ্যে ওই উর্বরতাটা নাই, এই জন্য আমাদের বাহির থেকে এটাকে গোবর সার হিসাবে ওইটাকে ম্যানেজ করতে হয়, যার জন্য এখানে পানিটা একটু ঘন ঘন দিতে হয় প্রথম দিকে অল্প অল্প করে, এবং দেওয়ার পরে গাছটা যখন আস্তে আস্তে বাইরে চলে আসে, বাইরে আসার পর তখন আমরা এই চরের ভিতরে বোরিং করে এইখানে সেই মেশিন দিয়ে সেই একটা রিজার্ভার করা হয়েছে পাশে রিজার্ভার, এই রিজার্ভারের ভিতরে পলিথিন দিয়ে এখানে পানিটা জমা হয়, ওখান থেকে তখন বেনিফিশিয়ারিরা বালতি ভরে ভরে নিয়ে ওই পানিটা দিতে পারে। এটি হলো একটা বিষয়। আর একটা বিষয় ছিল যেটা এই যে ভ্যারাইটিটা আমরা চাষ করি, আমরা প্রথম দিকে অ্যাভেলেবল আমাদের দেশের লোকাল ভ্যারাইটিগুলি, হাইব্রিড ভ্যারাইটি, বিভিন্ন কোম্পানির বীজ, এগুলোকে আমরা ট্রায়াল দিয়েছিলাম এক একটা লাইনে, যে কোনটা আসলে এই বালুচরের ভিতরে এই রৌদ্রের মধ্যে তার সহ্য ক্ষমতা বেশি এবং এখানে ক্রিপিং ক্যাপাসিটি ভালো। এই হিসাবে আমরা দুইটা ভ্যারাইটি সিলেকশন করেছি, একটা হলো বৌদ্ধবাটি এবং একটা কালো পাতারি। এই দুইটাই ওপি ভ্যারাইটি, এই দুইটার বীজ কৃষক নিজেই রাখতে পারে, এই জন্য আমরা কৃষকদেরকে আমরা এই দুইটাকে সিলেকশন করেছি, যেটার পাতাটা বড় হয়, ডগাটা মোটা হয় এবং ফলটা বড় হয়। পাতাটা বড় হওয়ার কারণে খুব দ্রুত আসলে এটা টোটাল বালুচরটাকে কভার করে ফেলে, যার জন্য ওই সূর্যের আলোটা কম পড়ে, এই জায়গাটা ঠান্ডা থাকে, সূর্যের আলোতে গরমটা কম হয় এবং টোটালটা ঢেকে যাওয়ার কারণে এই জায়গাটা আসলে যে একটা মাইক্রো একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়, যার জন্য কিন্তু ফসল ফলানোর উপযোগী একটা এনভায়রনমেন্ট হয়। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পাড়ের চরের কথাই ধরা যাক। এখানকার জনগোষ্ঠীর স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছিল যে নদী, সেই তিস্তার বিস্তীর্ণ চরই তাদের কাছে পরিণত হয়েছে আশীর্বাদে। এখন চাষ মিষ্টি কুমড়ার। কুমড়ার ছড়ানো সবুজ পাতা যেন পাল্টে দিয়েছে এখানকার প্রকৃতি। থরে থরে সাজানো বড় আকারের এসব কুমড়া প্রান্তিক কৃষকদের জীবনে এনে দিয়েছে হাজার হাজার টাকা গোনার সুযোগ। আমার মনে করে বাড়ি আসলো বহু দূরে, ভাঙতে গেতে আবার বাবার সম্পত্তি আসলো, ভাঙতে গেতে 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 কত 10 নড়ান হয়েছে বাড়ি। হ্যাঁ, 10 ভাঙার পর আর বাদের মধ্যে বাড়ি করে ফেলাছি। এলা কি সরকারের বাড়ির তো আমার নিজের খাস জমি, নিজের তো আমার সম্পত্তি নাই, খাসের জমি বাড়ি করছি। এখন কি করেন? এখন পড়ার মজি খাটি, মজি খাটি মানে খাই, বউ চাক বস্তাই, বাপ মাক বস্তাই খাই, বাড়ি যাই, কুমিল্লে যাই, কাজ করে আসি মনে করি বউ চাক ওই টাকা নিয়ে উন্নতি করেছি, খাই। আল্লাহর রহমত কি এই কাজটা আসিল, কুমড়ার মিষ্টি কুমড়ে আসি গেল, মিষ্টি কুমড়ে আসি তো নাম নষ্ট নিয়ে মিষ্টি কুমড়ে আবাদ করে ধরনো, ইনশাআল্লাহ মিষ্টি কুমড়ে আবাদ করি, ইনশাআল্লাহ না সহযোগিতা আল্লাহ দেয় না হয়েছে। হ্যাঁ, এইটা আবাদ করি। এখন অবস্থা কি? এলা দেশে থাকতে পারি, এলা কুমিল্লে যাইতে হয় না, কাজে করতে হয় না, এলা বাড়তে থাকতে পারি, বউ চাক নিয়ে বেশ আমোদ ফুর্তির মধ্যে খাইতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে এলা মানে একটা বাচ্চা চাক লেখাপড়া করতে পারি। মনে একটা গরু কিনবো, কি আর কিছুটা ভর্তি দিয়ে জমি এনে নেবো বন্ধক। হ্যাঁ, টিন কিনবো, আস্তি ঠিক করবো, মানে বেড়ি থাকলে তাকে বেঁচে খাবো। হ্যাঁ, এই আর কি। কুমড়ে আবাদ করি, আবাদ সুবেদ করি নাকি গাবিকে নেওয়ার চেষ্টা করি, গাবিটা বিক্রি করি, ফির আবার সামনের বার গাড়বার চেষ্টা করবো। কয়েক বছর আগেও এই মানুষগুলোর জীবন ছিল বড় কষ্টের। কাজের সন্ধানে তাদের পাড়ি দিতে হতো দূর দূরান্তে। আর এখন তারা নিজেরাই এক একজন সফল কৃষক। শুকনো মৌসুমে বালির ভিতর এই চাষ যাদের কল্পনাও ছিল না, এখন তারাই বালিকে আঁকড়ে ধরেই পরিবার পরিজন নিয়ে আছেন খুবই ভালো। গতবারে এবারে একটু বেশি হয়েছে, গতবারে 350 মতো পাইছিলাম, এবারে আর কি প্রায় 400 মতো হবে। তো আমরা যে এই আবাদটা করছি এটা তো আমরা জানি না যে বালুচর এরকম মিষ্টি কুমড়া আবাদ হবে, এটা কখনো করি দেখিও নাই এবং শুনেও নাই। তারপরে তারা মনে করেন যে আগে দেখলো এলাকায় যে ভূমিহীন কাড়া, নদী ভাঙ্গা কাড়া, আমরাও যেমন নদী ভাঙ্গা এর আগে অনেক কয় ভাঙ্গা নদী, মানে নদীতে বাড়ি ভাঙ্গার প্রায় 7-8 বার হয়েছে। হওয়ার পরে আমরা মানে খাসের জমিতে বলা চলে ওয়াদ্দা, ওখানে আমরা বাড়ি করছি। করার পরে ওরা আর কি এগুলা করলো, ভিজিট করার পরে দেখলো যে ভূমিহীন কাড়া, হ্যাঁ, তাদের মধ্যে আর কি ওরা সদস্য বাছি নিল, যে একবারে নিঃস্ব তাদেরকে ওরা আর কি নিল। নেওয়ার পরে আমরা তাদের সদস্য হই। আগে কোনো সময় এটা ভাবতে পারতেন? তা আমরা মানে কল্পনা করে নিতে বালুচরের মিষ্টি কুমড়া কীভাবে আবাদ হবে। তা এখন পরে নিয়ে আসার পরে দেখার পরে ওরা আমাদের 2 দিন ট্রেনিং করাইছে, করার পরে মানে কিভাবে গর্ত খুঁড়তে হয়, কিভাবে বীজ রোপণ করতে হয়, তারপরে গাছে কিভাবে পানি দিতে হয়, এরকম এলা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। দেওয়ার পরে
আমরা এই মিষ্টি কুমড়া আবাদ করি। অন্য অন্য সাইডের যে বালুচরগুলো পড়ে থাকতো এখন আর ওগুলো পড়ে থাকে না, আমাদের দেখে ওরাও এখন মানে আবাদ করতেছে। বর্ষা নেমে গেলেই চাষে নেমে পড়েন কৃষক শ্রীমণ্ডল চন্দ্র রায়। গতবার চাষ করে যে লাভের অঙ্ক দেখছেন তা তাকে আরো বেশি সাহস জুগিয়েছে। তার মতো অন্য কৃষকরাও নিয়েছে প্রশিক্ষণ, ফলে আগের চেয়ে তারা ভালো ফলন পাচ্ছেন। কয়টা ফিট করছেন আপনি? আমরা কুমড়িয়া গাছছি 100 ফিটে 100 গাছ গাছছি। আমাদের 300-350 গাছ হয়েছে, কুমড়িয়া হয়েছে। আমরা টাকায় বিক্রি করছি, বিক্রি করিয়ে কিছু পয়সা ভর্তিতে গরু কিনছি, কিছু পয়সা আমরা সংসারে লাগাচ্ছি এবং স্কুলে লেখাপড়া সকল করাচ্ছি। এইভাবে আর কি এই পদ্ধতিটা তো আগে আমাদের ছিল না, কিন্তু এই চরে যখন মিষ্টি কুমড়ির আবাদ হলো এইটাতে আমরা উন্নতি পেলাম। চর এলাকায় চাষযোগ্য প্রায় সকল ধরনের ফসলই পিট পদ্ধতিতে বা বালির ভেতরে গর্ত করে বাইরে থেকে মাটি এবং সার দিয়ে চাষ করা সম্ভব। এখানকার কৃষকরা সমবায়ের মাধ্যমে এক একজন 100টি করে পিট তৈরি করেছেন, যে পিটে রোপণ করেছেন কালো পাথুরে এবং বদ্যবাটি জাতের কুমড়া। এছাড়াও এর মাঝে আবাদ করা হচ্ছে স্কোয়াশ, যা কাঁচা সবজি হিসেবে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। কৃষক আব্দুল আলী কুমড়া এবং স্কোয়াশ দুটোই আবাদ করেছেন। এক একটি পিঠে যে পরিমাণ কুমড়া উঠেছে তা সত্যি দারুণ এক নজির। এখান থেকে আমার জমি ছিল ওই যে বাঁশঝাড়, ওই বাঁশঝাড়ে আমার বাড়ি ছিল। আমি ওইখান থাকি 5 ভার ভাঙছি অন্যের জমিতে, আমরা সেখানে চালাপাতি ছিলাম। হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান একটু সহযোগিতা দিল যে আপনারা এইটা কাটিয়ে এনে নিচে রাখিয়ে আপনারা ঘর উঠেন। আমরা বহুদিন থাকি খুব কষ্ট ভোগ করছি এই তিস্তা বালুর চরে। আগে কেমন ছিল? এমন অবস্থায় ছিলাম, আমার বাড়িতে 10টা লোক প্রতিদিন, আমার জীবনে আমি নিজের চোখে দেখছি আমার বাবা খাটাইছে। আমি এখন পরের দাঁড়ে যাই। এখন কি অবস্থা? এখন আমার এই সোনার ফসল এই কুমড়া, এইটা আমরা আবাদ করিয়া আমরা আমাদের পরিবারের খুব সুখ শান্তি আসতেছে। 20,000 টাকা পাচ্ছি। এই 20,000 টাকা দিয়ে আমি কিন্তু একটা মেয়েও পরক্ষেত্রী করছি। কিছু ওইখান থেকে পয়সা ছিল, একটা বাছুর গরু কিনছি, বুঝছেন, 6,000 টাকা দিয়ে। আবার 3-4 খান কিনছি, থাকার জায়গা নাই। এইভাবে আর কি দিন কাটাইতেছি। এবার কেমন পাবেন? এবারের মধ্যে যে কুমড়াটা আমার এই ফসলে হয়েছে, ইনশাল্লাহ এবারও 20 পার হয়ে যাবে। চরের পরে চর জুড়ে কুমড়ার চাষ এখন শুধু উত্তরের এই এলাকাগুলোতেই নয়, সারা দেশের জন্যেই কৃষি সাফল্যের এক দৃষ্টান্ত। ফলে এলাকার ক্ষুদ্র চাষিরা শুধু চাষ পদ্ধতি রপ্ত করেননি, তারা ধারণা লাভ করেছেন উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত প্রত্যেকটি ধাপ সম্পর্কেও। প্রথম দিকে আমরা এটা নিয়ে মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা ছিল যে বালুচরে মিষ্টি কুমড়া হবে না, কিন্তু তারপরে যখন প্রথম যাত্রা যখন মিষ্টি কুমড়া হলো তখন থেকে মানে মানুষের ভিতরে ধারণাটা পাল্টে গেল যে একটা 100 গর্তে 300, 350, 400 পর্যন্ত যখন এরকম বালুচরে মিষ্টি কুমড়া হলো তখন মানুষের ভিতরে মানে আশার একটা ফল আসলো যে মিষ্টি কুমড়া বালুচরে হয়। কুমড়ার সাইজ কেমন? মানে কোনোটাই 5 কেজির নিচে আমাদের কোনো কুমড়া নাই এবং 10 থেকে 11 কেজি। দাম কেমন? 25 টাকা, 30 টাকা, 20 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। বাজারে চাহিদা আছে? প্রথম দিকে এত বড় বিধায় হয়তো মিষ্টি হতে পারে না এইরকম একটা ভাবনা ছিল, কিন্তু যখন মানুষজন এলাকার লোকজন বিভিন্ন জায়গায় রংপুর, মোকামতলা, চট্টগ্রাম পর্যন্ত আমাদের এই মিষ্টি কুমড়া চলে গেছে, নোয়াখালী পর্যন্ত গেছে, ঢাকা কাউরান বাজার বিভিন্ন জায়গায় গেছে। তারপরে ব্যাপারীরা দেখা গেছে যে প্রথম দিকে একটু অনাগ্রহ থাকলেও পরবর্তীতে দেখা গেছে যে ব্যাপক চাহিদা, তারা ট্রাক নিয়েও চলে গেছে এখান থেকে, প্রায় 20-25টা ট্রাক চলে গেছে এখান থেকে। প্রশিক্ষণের জন্য এখানকার কৃষকদেরকে যেতে হয় না দূর দূরান্তে বা কোনো দপ্তরে। মাঠে বসেই তারা জানতে পারেন চাষ কৌশল, নিতে পারেন নানা পরামর্শ। এখন আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই কুমড়ার বিক্রি, মার্কেটিং। এই কুমড়াটাকে কিভাবে বিক্রি করব সেইটা আমাদের এখন থেকে ভাবতে হবে। আমরা কুমড়া যত বেশি পাকাইয়া, যত ভালো করে পাকাইয়া আমরা বাড়িতে নিতে পারবো, অত বেশি দিন আমার ঘরে এটাকে সংরক্ষণ করতে পারবো। আর আমরা যদি এখন একসাথে তৈরি করে করে সবাই মিলে তুলে ফেলি, তাহলে বাজারে একেবারে সয়লাভ হয়ে যাবে না, তখন দামটা যাবে কমে। তো দামটা কমে গেলে আসলে ভালো দাম আমরা পাবো না। এই ভালো দাম পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই কুমড়াটাকে ভালো করে পাকাইয়া ঘরে রাখতে হবে। ঘরে রাখলে পরে বর্ষাকালে যখন দেখা যায় অন্যান্য সবজি থাকে না,
তখন কিন্তু মিষ্টি কুমড়া খুব ভালো দাম হয়। 2 থেকে 3 মাস পরে কিন্তু কুমড়ার দাম বাড়া শুরু হবে এবং বর্ষাকালে কিন্তু সবজির প্রচুর দাম হয়, তাই না? সেই সময় কিন্তু আমরা একটা কুমড়া বাজারে নিয়ে বিক্রি করে এখন যে দাম তার চেয়ে 3 গুণ দামে বিক্রি করতে পারি। এবং এই রাখার জন্য কিছু কৌশল আছে, সেটা হলো কুমড়াটার বোটাটা একেবারে সমান সমান করে কেটে দিতে হবে, মিলিয়ে কাটতে হবে। হ্যাঁ, এরা সুন্দর একটা কথা বলছেন আপনি, যে এইটা আসলে কেটে না দিলে কি হবে, যদি লম্বা থাকে তো ওটা তো খুব শক্ত, আর একটা কুমড়ার গায়ে ধাক্কা লেগে ওই জায়গাটা একটা ক্ষত সৃষ্টি হবে, ওইখান থেকে পচন সৃষ্টি হয়। এই জন্য যে আমরা বোটাটা মিলাইয়া কাটি, তাহলে একটা দেওয়া একটা ধাক্কা লাগবে না, তাই না? তখন ওই কুমড়াটা স্তরে স্তরে সাজিয়া রাখতে হবে এবং 15-20 দিন পর আবার একটু নামাইয়া দেখতে হবে যে কোনো কুমড়া আসলে কোনো ক্ষতি আছে কিনা, তাই না? ভালো বড় কুমড়াগুলি একদিকে রাখতে হবে, মাঝারিগুলি এক জায়গায়, ছোটগুলি এক জায়গায়। যেগুলি আগে বিক্রি করবেন সেগুলি সামনের দিকে গ্রেড করা লাগবে। রাইট, এত সুন্দর একটা কথা বলছেন। এই করে মাঝামাঝি রাখতে হবে এবং 15-20 দিন পর পর একবার একটু বের করে ওলট পালট করে দেখতে হবে যে আসলে কুমড়াগুলো ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, তাই না? সংশ্লিষ্টরা বলছেন, বালুর মধ্যে কুমড়া চাষের এই কার্যকর পদ্ধতির মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে বিশাল সম্ভাবনা। এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া গেলে তা দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা যেমন এগিয়ে যাবে, একইভাবে পাবে পুষ্টি। এই যে যেখানে ধুধু বালি কিছুই হতো না, সেই জায়গায় এখন কিন্তু একটা প্রোডাক্টিভ ল্যান্ডে পরিণত হইতেছে এই জায়গাটা, যেটা আমরা ধরেন যে এই বছর আমরা আশা করতেছি 16,000 মেট্রিক টন কুমড়া পাবো। এটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল জিডিপিতে এটা কন্ট্রিবিউট করবে। এইটাই মূলত যে এই যে একটা যে জমিটা নিয়ে কেউ চিন্তা করে না, যে বালুটা নিয়ে, সেখানে কিন্তু আমরা একটা প্রোডাকশনের মধ্যে আনতেছি, যেটা অনেক কৃষক বলে যে এই বালুর মধ্যে, ধুধু বালির মধ্যে এখন সোনা ফলতেছে। এই কাজটা করার মূল লক্ষ্যটা কি? এই দেশের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, এবং সেই কৃষির আমাদের এই যে নদী ভাঙ্গা বেশিরভাগ লোকজনই কিন্তু কৃষির সাথে জড়িত ছিল আগে। তো এখন হয়তো তারা এই টেকনোলজিটা জানতো না। এখন এই স্যান্ডবারের মাধ্যমে আমরা কিন্তু এই টেকনোলজিটা দিয়ে তাদেরকে প্রোডাকশন ইনক্রিজ করা তথা তাদের ইনকাম বাড়ানো। এই ইনকাম বাড়লেই ওই কৃষক, যে কৃষক বাড়ি ভেঙে এই বাদে আশ্রিত, তার পরিবার বাঁচবে এবং পরিবার এই হলে আমরা বাংলাদেশের জন্য একটা কিছু কন্ট্রিবিউট করতেছি। এইটা হচ্ছে বড় আমাদের জন্য। এখানে উৎপাদিত ফসলের ধরন অনুযায়ী ফসল সংগ্রহকাল নির্ধারণ করা যায়। মিষ্টি কুমড়া গাছে ভালো করে পাকিয়ে ফল সংগ্রহ করা দরকার, কারণ পাকা মিষ্টি কুমড়া ঘরের ভিতর উঁচু স্থানে বা মাচায় 8-9 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। বন্যা বা মঙ্গার সময়ে যখন অন্য শাকসবজি কম পাওয়া যায়, তখন এটি পরিবারের খাদ্য হতে পারে। কিন্তু নদীর তীরবর্তী চরাঞ্চলে চাষাবাদ করা এবং তা সম্প্রসারণের ক্ষেত্রে রয়েছে কিছু সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে এই চাষ ব্যবস্থার সম্ভাবনা একেবারে কম নয়। তিস্তা থেকে যমুনা সর্বত্রই গড়ে উঠতে পারে এ ধরনের চাষাবাদ। এক্ষেত্রে দরকার পরিকল্পিত উদ্যোগ। আমাদের দেশে স্যান্ডবার ক্রপিং এর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি চিন্তা করি তিস্তা ব্যারেজ থেকে যমুনা ব্রিজ পর্যন্ত, এখানে আমাদের প্রায় 1,80,912 হেক্টর শুধু তীরবর্তী যে চর সেটা আছে আর কি। কিন্তু আমরা যদি ড্রাই রিভার কল্পনা করি, তাহলে এটার পরিমাণ বেড়ে যাবে প্রায় 5 গুণ। এদিকে যদি আমাদের প্রতিদিন প্রতিটা মানুষের 220 গ্রাম করে সবজি খাওয়ার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বর্তমান উৎপাদন আমাদের প্রায় 60 গ্রামের মতো। এখানে আমরা দেখতে পাই 160 গ্রামেরও বেশি আমাদের ঘাটতি রয়েছে আর কি। আমাদের মেইন ল্যান্ডগুলা বিশেষ করে ধান চাষের জন্য অকুপাই হয়ে গিয়েছে আর কি, কিন্তু সবজি চাষ বা অন্য কাজের জন্য আমাদের আর জমি আমরা পাচ্ছি না। তো সেই জন্য যদি আমাকে বাড়তি উৎপাদন করতে হয় সবজি, আমাকে অবশ্যই স্যান্ডবার ক্রপিংয়ে যেতে হবে। বিশেষ করে ড্রাই রিভারবেড যেগুলা, সেগুলোতে আমাদেরকে উৎপাদনের মুখে কাজে লাগাতে হবে। কেননা আমরা জানি যে এই শুধু উত্তরাঞ্চলে 53টা নদী প্রতি বছর শুকনো মৌসুমে একবারে শুকিয়ে যায়, কারণ আপস্ট্রিম থেকে আমাদের পানি আসে না। পানি না আসার কারণে এখানে একবারে বালু পড়ে সমস্ত চর হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে যেহেতু একটা স্যান্ডবার ক্রপিং একটা টেকনোলজি আমরা উদ্ভাবন করেছি, এটাকে কাজে লাগিয়ে আমরা মনে করি আমাদের দেশের সবজি চাহিদা আমরা পূরণ করতে পারবো। সারা পাচ্ছেন কিরকম? জনপ্রিয়তা প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে আর কি। আমরা গত বছর দেখেছি মাত্র 500 জন এই এলাকায় করেছে, এই বছর এখানে করছে প্রায় 6000। যেহেতু এটার চাহিদা বাড়ছে, তার সাথে কিছুটা সমস্যা আমাদের চোখে পড়ছে আর কি। যেমন মনে করেন হয়তো দেখা যাচ্ছে কিছুটা কীটপতঙ্গের সহজে অসুবিধা আছে, কিছুটা পচন অসুবিধা আছে, কিছুটা ইরিগেশনের সমস্যা দেখা যাচ্ছে। আর কি দরকার বলে মনে করেন? যে এটা রিসার্চের প্রয়োজনীয়তা এখন খুবই একটা মানে আমরা বলবো যে সময়ের দাবি।
এটা যদি সরকার রিসার্চের ব্যাপারে এগিয়ে আসেন, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বা কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তারা যদি আমাদের সাথে বা আমরা যদি তাদের সাথে মিলে কাজ করতে পারি, তবে এটার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। শুধু এই দেশের সবজি চাহিদা মিটে আমরা বিদেশে এটা রপ্তানি করতে পারব। প্রিয় দর্শক, আমাদের চরভূমির আয়তন কম বেশি 4 লাখ একর। নদীর ভাঙাগড়ার মধ্য দিয়ে এই হিসেব প্রতিনিয়তই পরিবর্তিত হয়। দেশের চরাঞ্চলগুলো বহু সমস্যার এক ক্ষেত্র, যেখানকার কৃষি থেকে শুরু করে জনজীবনের কোনো কিছুই সুনিশ্চিত নয়। এর ভেতর দিয়েই অনেক উদ্ভাবনী কৃষক দেখাচ্ছেন সাফল্যের নজির। কোনো কোনো সংগঠন প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের জন্য নিয়ে যাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার বার্তা। বালির মধ্যে কুমড়া আবাদ ঠিক তেমনই এক চাষ পদ্ধতি, যার মাধ্যমে পাল্টে দেওয়া যেতে পারে এদেশের প্রতিটি চরাঞ্চলকে। আমরা আশা করছি উত্তরাঞ্চল থেকে যে কার্যক্রম শুরু হয়েছে তা অচিরেই দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং লক্ষ লক্ষ চরবাসী কৃষি উৎপাদনে যুক্ত করবে নতুন মাত্রা। কৃষক ভাইরা, শেষ করব আজকের কৃষি দিবানিশি অনুষ্ঠান। কথা হবে আগামী সপ্তাহে সোমবারে ঠিক এই সময় বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানে। আর কৃষি বিষয়ে কোনো কিছু জানবার থাকলে আপনারা আমাদেরকে লিখতে পারেন। পরিচালক কৃষি দিবানিশি, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। কথা হবে আগামী সোমবার একই সময়ে বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশিতে। ভালো থাকবেন, শুভেচ্ছা, খোদা হাফেজ।